বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা, বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছে সৌমিত্র শুভ। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে আরও 2828 জন, মারা গেছেন 30 জন। এ নিয়ে মৃতের সংখ্যা এখন 811। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা 60,391 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,088 জনে। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 20.07%। 24 ঘন্টায় মারা যাওয়া 30 জনের মধ্যে 23 জনই পুরুষ। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 643 জন, মোট সুস্থ 12,804 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.20%। করোনায় আক্রান্তদের মধ্যে 21 থেকে 40 বছরের মানুষই বেশি। এই বয়সে ধূমপায়ীদের সংখ্যাও বেশি, তাই করোনা ঝুঁকিমুক্ত থাকতে তরুণ যুবকদের তামাক ও ধূমপান থেকে বিরত থাকার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। সঠিকভাবে মাস্ক ব্যবহার করা। আমরা বারবার এই কথাটা বলার এই জন্যই যে এটাই আমাদের প্রধান হাতিয়ার কোভিড বা করোনা ভাইরাসের মোকাবেলার জন্য। ধূমপান থেকে বিরত থাকবেন এবং যে কোনো তামাক সেবন থেকে বিরত থাকবেন। ধূমপান করোনা ভাইরাসের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। সেজন্য অনুরোধ করব এবং পরামর্শ দিব ধূমপান থেকে বিরত থাকবেন। করোনা বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। ডাক্তার মোহাম্মদ আবুল কালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। লকডাউন উঠে যাওয়ার পর মানুষের মধ্যে এক ধরনের গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে, আপনি খেয়াল করেছেন হয়তো। এতে সংক্রমণও বাড়ছে। এই অবস্থায় করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের গত 5-6 দিন ধরে কিন্তু করোনার আক্রান্তের হার কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো এটা যদি আমরা ধর্তব্যের মধ্যে নিয়ে আসি, আপনি ঈদের সময় যে আমাদের যে একটা যে আমরা বলি যে সীমিত আকারে বারবার ট্রাফিক ইউজ করা হচ্ছে, সবচেয়ে সীমিত আকারে যে আমরা ঈদের সময় যে বাড়িতে গিয়েছিলাম প্লাস বাড়ি থেকে যে আসা যাওয়া হলো, এই যে মানুষের মধ্যে যে আমার যে সোশ্যাল ডিস্টেন্সিংটা তো টোটালি ছিল না, তাহলে সেইটা ইফেক্ট কিন্তু আমরা এখন পাচ্ছি। তো এটা যদি দেখেন আমাদের আমাদের মধ্যে যদি সচেতনতা যদি বৃদ্ধি না পায়, তো এইটার যদি আমাদের ইফেক্ট থাকে, তাহলে আমাদের এখন যে অফিসটা খুলে গেল, আপনি যদি বাসের ছবিগুলো দেখেন, পাবলিক পরিবহনের ছবিগুলো দেখেন, মানুষ গাদাগাদি করে ঠেলাঠেলি করে বাসে উঠতেছে আপনার, এবং রাস্তাঘাটে দেখবেন যে মাস্ক ছাড়া মানুষ ঘুরে বেড়াচ্ছে। তাহলে এইটার যে ইফেক্টটা আমরা পাবো আসলে 10 দিন পরে আমরা পাবো। তো এইটা কি হতে যাচ্ছে বা কি হবে, আসলে ভয়াবহ পরিস্থিতি আমার সামনে আমাদের অপেক্ষা করছে। কারণ ও কিন্তু আমাদের শুরু থেকে কিন্তু বারবার আমাদের সতর্ক করে যাচ্ছিল বাংলাদেশ খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আমরা জিনিসটাকে আসলে কিন্তু সেভাবে কিন্তু আসলে আমনের মধ্যে নেইনি, আমরা কিন্তু জিনিসটাকে উড়িয়ে দিয়েছিলাম। বারবারই বলছিলাম যে সবকিছু আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। এখন কিন্তু দেখা যাচ্ছে আসলে আমাদের কোনো কিছু কন্ট্রোলের মধ্যে নাই, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এখন আপনি যদি খেয়াল করেন সবকিছু আমরা বন্ধ করে রাখি, বাংলাদেশ একটা গরিব দেশ, আসলে এটা ইকোনমি ধ্বংস হয়ে যাবে, এটাও সম্ভব না। তাহলে আমাদেরকে সবাইকে নিজেদেরকে সচেতনতা অর্জন করতে হবে। আমাদের একটা জিনিস আমাদের করতে হবে, দরকার যদি না থাকে, কারণ প্রত্যেকটা অফিস খুললেও কিন্তু সব অফিসে কিন্তু সব লোক এখন যাচ্ছেন না। প্রতিটা অফিসে দেখা যাচ্ছে 20% বা 10% বা 30% লোকজন জয়েন করছেন। তাহলে বাকি আমরা যারা রাস্তায় যেন আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে, তারা যেন প্লিজ ঘরে থাকুন। যদি বাইরে বের হতে হয়, সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা যেটা বলা হচ্ছে সেটা মেনটেন করুন। আমরা রাস্তায় বেরোলে দেখি সবার মুখে একটা মাস্ক, কিন্তু মাস্কটা থাকে গলার মধ্যে, মুখের মধ্যে থাকে একটা সিগারেট, হ্যাঁ, আপনার নাকটা থাকে খোলা। তাহলে আমি বুঝি না এই মাস্কটা পরার কি মানে হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, গলার মধ্যে মাস্কটা ঝুলছে। তো আপনাদেরকে মাধ্যমে অনুরোধ যে আমরা প্লিজ, আমরা যখন বাসা থেকে যখন বের হবো, আমরা হাত ধুয়ে যে মাস্কটা খুলবো, ঘরে না আসা পর্যন্ত এই মাস্কটাকে আমরা কোনোভাবেই আমরা মুখ থেকে নাক থেকে সরাবো না। এই সচেতনতা খুবই জরুরি জনাব আবুল কালাম, খুবই জরুরি। করোনা মহামারীতে অ্যাজমা সহ যারা জটিল রোগে ভুগছেন, স্বাভাবিকভাবেই তারা বেশি ঝুঁকিতে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? প্রথম ব্যাপারটা হচ্ছে যে অ্যাজমা যারা আছেন, তারা যে সকল মেডিকেশনের ভিতরে আছেন যারা, আমাদের অনুরোধ থাকবে যে তারা সব ওষুধগুলো নিয়মিতভাবে। নাম্বার 2 হচ্ছে অ্যাজমা যে জিনিসগুলো প্রিসিপিটেট করে, সেই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। একটা কিন্তু যে আমরা বলি সিজনাল ফ্লু, এই সিজনাল ফ্লু এটাও কিন্তু একটা করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস এটার এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে নোবেল, মানে আগে কখনোই ছিল না, এবং এটা অনেক ভিরুলেন্ট। এবং সিজনাল যে ভাইরাসটা পরে কিন্তু আমাদের যে কোনো অ্যাজমাটাও কিন্তু অ্যাগ্রাভেট করে যায়। তো আমাদের আপনার মাধ্যমে অনুরোধ থাকবে যে অ্যাজমাটাকে আমরা স্ট্রিক্টলি কন্ট্রোল করার চেষ্টা করব। আননেসেসারি আমরা আবার এই সব রোগীগুলো ঘরের বাইরে আমরা বের হব না। প্লাস
আমরা কিছু ভ্যাকসিনের ব্যবস্থা করে থাকি, ভ্যাকসিনগুলো আমরা নিব। আর যখন আমরা যখন আক্রান্ত যদি হয়েই যাই, তখন আমরা আসলে অতি সত্বর চিকিৎসকের সাথে যোগাযোগ করব এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থাপত্র নিব। কিন্তু তার আগে আক্রান্ত যেন না হই সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে বেশি, কারণ যারা অ্যাজমা রোগে আক্রান্ত অথবা ফুসফুসের অন্য কোনো রোগে আক্রান্ত, তাদের মধ্যে কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। জি জনাব ডাক্তার আবুল কালাম আজাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আবারও ফিরবো আপনার কাছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গণস্বাস্থ্যনগর হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। গত 24 মে গণস্বাস্থ্যের কিট দিয়ে কোভিড পরীক্ষা করেন তিনি, তাতে পজিটিভ আসে। পরে বিএসএমএমইউ এর পিসিআর ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, সেখানেও একই ফলাফল আসে। এরপর প্লাজমা থেরাপি নেন তিনি। কিডনি জটিলতার কারণে তিনি নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছেন। হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত আর প্রাণহানি। সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হতে শুক্রবার কোভিড পরীক্ষা করাতে প্রচণ্ড ভিড় ছিল রাজধানীর কোনো কোনো হাসপাতালে। মিডফোর্ড ও মুগদা জেনারেল হাসপাতালে পরীক্ষা করাতে আসা অনেকেই অভিযোগ করেছেন ভোগান্তির। কাউকে অপেক্ষা করতে হয়েছে ৬-৭ ঘন্টা। সংক্রমণের ভয়াবহতা বাড়লেও শুক্রবার নমুনা সংগ্রহ বন্ধ রাখে বিএসএমএমইউ এর ফিভার ক্লিনিক। পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালে করোনা শনাক্তে আসা মানুষের দীর্ঘ লাইন। গাদাগাদি করে দাঁড়িয়েছেন উপসর্গ নিয়ে আসা এই মানুষগুলো। কে পজিটিভ কে নেগেটিভ সবাই একাকার। সামাজিক দূরত্ব মানাতে প্রশাসনেরও উদ্যোগ নেই। পরীক্ষা করানোর ক্ষেত্রে নানা ভোগান্তির অভিযোগ। কোনো ডিসিপ্লিন নাই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, যেটা মানার কথা, যে পরিবেশ হওয়ার সে পরিবেশ নাই। র্যাব, পুলিশ, তারপর প্রশাসনের লোক এই সবাই আগে ঢুকে জায়গা, আর সাধারণ জনগণ ওই সিরিয়াল ধরে 3-4 দিন ধরে সিরিয়াল ধরে বিরক্ত হয়ে যায়। দুইটা আনসার থাকবে, সিরিয়াল মেইনটেইন করবে, কোনো সিরিয়াল মেইনটেইন হয় না, এই যে কোনো দূরত্ব বজায় নাই। আমি এসে ক্যান্সার হাসপাতাল থেকে আর অসুস্থ হয়ে যেতে এই রিপোর্টের লাগে অন্য চিকিৎসা পাইতেছি না। 3 দিন ধরে আসতেছি, যারা অসুস্থ তাদের সাথে 4 দিন ধরে আইসা পায় না। তাদের সাথে এভাবে গায়ে গায়ে লেগে থাকলে তো সুস্থরাও অসুস্থ হয়ে যাবে। মুগদা জেনারেল হাসপাতালের সামনেও মানুষের দীর্ঘ সারি। করোনা পরীক্ষা করাতে এসে 6 বা 7 ঘন্টা অপেক্ষায় ক্লান্ত শরীর। বয়স্ক, নারী ও বেশি অসুস্থদের জন্য নেই আলাদা ব্যবস্থা। সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর ক্ষেত্রে উদাসীনতা এখানেও। আমি আজকে 4 দিন ধরে এখানে আসতেছি, 4 দিন ধরে আমি সেম অবস্থায় দেখতেছি। আমরা তো চাকরিজীবী মানুষ, আমাদের তো সবসময় এসে পরীক্ষা করা সম্ভব না। সারা 5 ঘন্টা অপেক্ষা করলাম, এখনো এটার কোনো সুরা পাচ্ছি না। লাইন থাকা উচিত, পুরুষ মহিলা আলাদা থাকা উচিত, একটা উইং রাখা উচিত, যেটা বয়স্ক যারা আছে তাদের একটা আলাদা লাইন। 6-7 ঘন্টা সিরিয়াল দাঁড়িয়ে থাকতে হয়। অভিজ্ঞতা খুবই খারাপ, কারণ এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকা, সিরিয়াল অনুযায়ী ডাকতেছে না, অনেক কষ্ট হচ্ছে রোদের মধ্যে। একটা তাবু টানাই দিলে সামনে না এলে ভিতরে একটা ব্যবস্থা করা উচিত ছিল। শুক্রবার বন্ধ শাহবাগের বিএসএমএমইউ এর ফিভার ক্লিনিক। করোনা সংক্রমণের এই সময়ে প্রতিদিন ফিভার ক্লিনিক চালু রাখার দাবি। ঢাকা মেডিকেলে শুধুমাত্র ভর্তি রোগী ও স্টাফদের করোনার পরীক্ষা করা হয়। সাধারণ মানুষ গিয়েই সেখানে পরীক্ষা করাতে পারেন না। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যে সীমিত যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। সাপ্তাহিক ছুটির দিন বাস ট্রেনে ভিড় ছিল কম, তবে লঞ্চে তুলনামূলক যাত্রী ছিল বেশি। বাস ট্রেনে স্বাস্থ্যবিধি মানা হলেও লঞ্চের যাত্রীদের মধ্যে উদাসীনতা দেখা গেছে। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। রাজধানীর কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে। যাত্রীরাও রেলের এমন ব্যবস্থাপনায় সন্তুষ্ট। একজনের 2 সিট করে দিছে, অনেক ফাঁকা রাখছে, আবার মাস্ক পরে সবাই আসে। সবাই সচেতন, সামাজিক দূরত্ব সবাই মেনটেন করছে, আমরাও করছি। তবে লঞ্চে স্বাস্থ্যবিধি মানার বালাই একেবারেই কম। অতিরিক্ত যাত্রীর কারণে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব, আবার মাস্ক ব্যবহারেও রয়েছে কারো অনীহা। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। নিজের শৃঙ্খলাটা নিজে বজায় রাখা তো সবার জন্য ভালো। আর আসতেছি একজনের সাথে একজনের ধাক্কা খাইতেছি ওই ডিসিপ্লিন নাই এখন। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীতে গণপরিবহনে যাত্রী চাপ নেই বললেই চলে। যাত্রী না থাকায় হতাশ পরিবহন শ্রমিকরা। আমাদের সব কিছুর ব্যবস্থা আছে, তারপরে রাস্তায় পাবলিক নেই, যাত্রী নেই। আতঙ্কর কারণে মানুষ রোডে বের হচ্ছে না। প্রয়োজনের কারণে বের হয়েছি, কিন্তু আসলে খুব রিস্ক নিয়েই বসছি।
স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে টার্মিনাল পরিদর্শন করেন বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ম্যাজিস্ট্রেট। যদি আমরা ওইরকম অনিয়ম পাই আমরা অবশ্যই জরিমানা আমরা করতেছিও, কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে ওরকম পারেনি। আর অধিকাংশ গাড়িতেই 2-3 জনের বেশি যাত্রী নাই। যাত্রী সংকটের কারণে বাসের ট্রিপ কমানোর কথা জানালেন পরিবহন শ্রমিকরা। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। ডাক্তার আবুল কালাম আজাদ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে কদিন পর এই রোগীদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে। এই অবস্থায় সরকারি বেসরকারি পর্যায়ে কি করার আছে? ধন্যবাদ আপনাকে। এখন যেটা করতে হবে আসলে আমাদের যে সরকারি যে হাসপাতালগুলো আছে, প্রথমে ম্যাক্সিমাম হাসপাতালে আসলে কিন্তু এখন আমাদেরকে কোভিডের ভিতরে চলে যেতে হবে, কোভিডের মধ্যে আমাদের চলে যেতে হবে। আর যেটা হচ্ছে যে নন কোভিড পেশেন্টগুলো কোথায় যাবে এটাও একটা চিন্তার বিষয়, এটাও একটু মাথায় রাখতে হবে কি আমাদেরকে কোভিড নন কোভিড ভাবে ভাগ করে নিতে হবে। নেক্সট ইস্যু যেটা হচ্ছে প্রাইভেট হসপিটাল যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদেরকে সরকারি কন্ট্রোলের মধ্যে নিয়ে নিতে হবে। এখন প্রশ্ন যেটা হচ্ছে আমাদের এই জন্য কিন্তু প্রতিটা হাসপাতালে করোনা রোগীর জন্য আমার দরকার কিন্তু মেইন হচ্ছে অক্সিজেন। তো দেখতে হবে যে সেন্ট্রাল অক্সিজেনের সাপ্লাই আছে কিনা, এটা আসলে নেই বাংলাদেশ ম্যাক্সিমাম হাসপাতালে। যদি না থাকে তাহলে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে। আর একটা জিনিস যেটা করতে হবে আমাদের প্রতিটা জিনিসের জন্য দরকার আমাদের হচ্ছে নীতিমালা, দায়বদ্ধতা এবং জবাবদিহিতা সবচেয়ে দরকার। আপনি খেয়াল করবেন যে আমরা যে হাসপাতাল, প্রাইভেট যে হাসপাতালগুলো, কিছু কিছু হাসপাতালের নামে শোনা যাচ্ছে তারা একটা কোভিড রোগী থেকে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে বিল করে নিচ্ছে। এখন যে প্রশ্ন যেটা হচ্ছে আপনার যে আমরা যে ওষুধ দিচ্ছি এই কোন ওষুধটা ব্যবহার করছি, কি ব্যবহার করছি, এটা কিন্তু দায়বদ্ধতা থাকতে হবে আমাদের। কিন্তু 27শে মে আপনার WHO থেকে কিন্তু আমাদের একটা গাইডলাইন চলে এসেছে, সেখানে যে কোনো ওষুধের ব্যাপারেই বলা হচ্ছে যে না দেওয়ার জন্য যদি ক্লিনিক্যাল ট্রায়াল থাকে তাহলেই ওষুধ ব্যবহার করা যাবে। আমরা রেমডেসিভির একটা সাইকেল দিতে আমাদের লাগে 90,000 টাকা, আমরা ফেভিপিরাভির যদি দেই তাহলে প্রায় 30,000 টাকা। এগুলো কিন্তু প্রায় অনেকেই প্রাইভেট ইনস্টিটিউটে কিন্তু ব্যবহার হচ্ছে। কে পারমিশন দিচ্ছে, কার পারমিশনে ব্যবহার হচ্ছে, এটা কিন্তু চিন্তার বিষয়, এটা কিন্তু আসলে মনিটরিং এর প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে আমরা যদি WHO গাইডলাইন, লেটেস্ট যে গাইডলাইনটা দেখি সেখানে কিন্তু বলা হচ্ছে যে প্লাজমা থেরাপি নিয়ে এত বাংলাদেশে হচ্ছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে যদি ক্লিনিক্যাল ট্রায়াল না থাকে, ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া প্লাজমা থেরাপিও দেওয়া যাবে না। এখানে আসলে ওষুধ বলতে এখন পর্যন্ত কোন ওষুধই আসলে কোভিডের জন্য কোনো ওষুধ নেই। ওষুধ শুধু একটাই, যদি প্রয়োজন হয় তা আমাদেরকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, যেহেতু রক্ত জমাট বেঁধে মানুষ মারা যায়। অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে ইজ দ্য ড্রাগ অফ চয়েস একমাত্র। অন্য যে কোনো কিছু যদি আমাদেরকে ট্রায়াল দিতে হয়, ড্রাগ দিতে হয়, তাহলে আমাদেরকে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে দিতে হবে। এই যে ব্যবহার হচ্ছে এটা আমাদেরকে কিন্তু আসলে কিন্তু স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। আমাদেরকে মনিটরিং টিম গঠন করে এগুলোকে দেখতে হবে। কেউ যদি এটাকে ফলো না করে তাহলে অবশ্যই আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তা নাহলে চিকিৎসাটা আসলে যার মতো হয়ে যাবে, যেরকম খুশি হয়ে যাবে। করোনা রোগীদের জন্য প্লাজমা থেরাপি বেশ কাজে আসছে এখন পর্যন্ত অনেকেই বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই প্লাজমা মিলছে না। এই সমস্যার সমাধানে কি করা যেতে পারে বলে আপনি মনে করেন, আর জনসচেতনতাই বা বাড়ানো যায় কিভাবে? আচ্ছা, প্রথমে আমি বলবো যে প্লাজমা থেরাপি কাজে আসছে কি আসছে না, আসলে কিন্তু WHO থেকে কিন্তু লেটেস্ট যে গাইডলাইন সেটা কিন্তু প্লাজমা থেরাপি সবাইকে দিতে বলছে না। আচ্ছা, নেক্সট হচ্ছে প্লাজমা থেরাপি আমি কখন দিব? প্লাজমা থেরাপি আসলে যখন আমাদের ভাইরাস যখন ইন্টারসেলুলার হয়ে যায় তখন কিন্তু প্লাজমা থেরাপি খুব একটা আসলে কাজে আসে না। কোনো কোনো ক্ষেত্রে সেটা হিতের থেকে বিপরীত, মানে হিতে বিপরীত হয়ে যেতে পারে, উল্টো ক্ষতি করতে পারে। প্লাজমা থেরাপিটা আসলে কিন্তু শুরুতে যদি দেওয়া হয় তাহলে ভালো কাজে আসে, পরে কিন্তু আসলে এটা গিয়ে পরে খুব বেশি ভালো কাজে আসে তা নয়। তাহলে এটা যে আমরা কিন্তু প্লাজমা থেরাপিটা আমাদেরকে দিতে হবে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে দিতে হবে। যেমন আমি বঙ্গবন্ধুতে আছি, আমরা বঙ্গবন্ধুতে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য একটা লিস্ট করে ফেলেছি। আমাদের বঙ্গবন্ধুতে আমরা কোভিড রোগী ভর্তি করবো ইনশাল্লাহ শিগগিরই, আমরা এটার উপরে ট্রায়ালে যাবো। কিন্তু ট্রায়াল ছাড়া যে কেউ যেন এটা ইউজ না করি। নেক্সট হচ্ছে আমরা যখন এইটা আপনি একটা খেয়াল করবেন যে আমরা যেমন বঙ্গবন্ধুর কথা যেহেতু বলি, আমি বঙ্গবন্ধুতে আছি, আমাদের এখানে কিন্তু 5টা আপনার কিন্তু প্লাজমা সেপারেটর মেশিন আছে। তাহলে কিন্তু অতি সহজে অতি কম খরচে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কালেকশন করতে পারি। এখন এইটা যে বললেন আপনি, এটা আমরা কি করতে পারি? প্রথমেই আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে প্রাইভেট কিছু ইনস্টিটিউশনে আপনার কিছু ড্রাগ ব্যবহার হচ্ছে যেটা ব্যবহার না করলেও চলে আপনার, তাহলে আমরা গাইডলাইন ফলো করছি না। তাহলে আমাদেরকে যে এই যে যেটা বলবো, আমাদেরকে এক্ষেত্রে প্লাজমাটা আমরা সরকারি, এখন আমি মনে করি যে সরকারি কন্ট্রোলে রাখা উচিত, সরকারি কন্ট্রোলে এই প্লাজমা ডোনেশনটা করা উচিত। এবং আমাদেরকে সন্ধানী আছে, মেডিসিন ক্লাব আছে,
যেগুলো আসলে কোয়ান্টাম ফাউন্ডেশন আছে, যেগুলো ব্লাড ডোনেশনের সাথে জড়িত, তাদের মাধ্যমে একটা মোটিভেশন, প্লাস আপনার সাংবাদিক ভাই যারা আছেন, আপনি যদি মোটিভেশন করেন, তাহলে বাংলাদেশের মানুষ যেহেতু ব্লাড দিতে পারে, তারা যদি ব্লাড ডোনেট করতে পারে, বাংলাদেশে ব্লাড কখনো কিনতে হয় না, ডোনেশনে পাওয়া যায়। সেই দেশে মানুষ প্লাজমা ডোনেট করবে না, এটা হতেই পারে না। যখন আমি ব্লাড দিচ্ছি, আমি শরীরে রক্তটা চলে যাচ্ছে, আর প্লাজমা হচ্ছে একটা রক্তের পানি অংশ, এটা দিলে কোনো সমস্যাও হয় না, তাহলে মানুষ অবশ্যই আপনার দিয়ে যাবে। কিন্তু কিছু কিছু কথা শোনা যাচ্ছে, কিছু কিছু প্রাইভেট ইনস্টিটিউশনে এই প্লাজমা থেরাপিতে প্রচুর একটা বিল করতেছে। তাহলে কত খরচ হচ্ছে, কি হচ্ছে, এটার জন্য আমি মনে করি যে সরকারি কন্ট্রোলের মধ্যে থেকে এটা তাদেরকে দিতে হবে, এবং এটার মাধ্যমে শুধুমাত্র যারা ক্লিনিক্যাল ট্রায়াল দিচ্ছে তাদের কন্ট্রোলে থেকে এটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে এক্ষেত্রে আসলে মানে টোটাল কন্ট্রোলের বাইরে চলে যাবে এটা। নজরদারি, সরকারি নজরদারি, কর্তৃপক্ষের নজরদারির কথা আপনি বলছেন বারংবার। আপনাকে ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসক। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নাসিমের শারীরিক অবস্থার অবনতি হলে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। আগামী 48 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার সকালে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। পরিবারের পক্ষ থেকে নাসিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। কেবিনে যাওয়ার কথা ছিল আর কি, আজকে সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে হঠাৎ করে স্ট্রোক, যেটা আগেও একবার এই স্ট্রোকটা হয়েছিল ডান দিকে, এবার হয়েছে বাম দিকে। একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন এবং অপারেশনের শেষে মাননীয় প্রধানমন্ত্রী যিনি ডক্টর রাজিউল হক ওনার সাথে কথা বলেছেন, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমার বাবার চিকিৎসার জন্য উনি তো প্রথম থেকেই সব কিছু করছেন, ভবিষ্যতেও করা হবে। আমরা ওনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 4 লাখের কাছাকাছি প্রাণহানি, 4 লাখ সংক্রমিত, 67,20,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় কোভিড-19-এ 5,500-এর মতো মানুষ মারা গেছেন। একদিনে নতুনভাবে শনাক্তের রেকর্ড 1,29,000 ছাড়ালো। এর মাঝে যুক্তরাষ্ট্রে গত 3 দিন যাবৎ 1000-এর বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। দেশটিতে নতুনভাবে শনাক্ত আরও 22,000 রোগী। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের করোনা পরীক্ষার নির্দেশ দিলেন নিউ ইয়র্কের গভর্নর। গেল 3 দিন ধরে 1000-এর উপর প্রাণহানি দেখছে ব্রাজিলও। বিশ্বে 24 ঘন্টায় বর্তমানে সর্বোচ্চ রোগী শনাক্ত হচ্ছে লাতিন দেশটিতে। এদিকে ইউরোপের দেশগুলো লকডাউন শিথিলের পর হঠাৎই বেড়েছে করোনায় মৃত্যু আর সংক্রমণ। ব্রিটেন 15 জুন থেকে কড়াকড়ি শিথিল করলেও গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাসের প্রকোপ ঠেকাতে 15 শহরে ছুটির দিনে লকডাউনের ঘোষণা দিয়েছে তুরস্ক। করোনা ভাইরাসের প্রতিষেধক উদ্ভাবন ও উৎপাদনে সংগৃহীত হলো $880 কোটি তহবিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে ছিল ভার্চুয়াল এই আয়োজন, যে সম্মেলনে যোগ দেন 50টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। বিল গেটস, জনসনের মতো ধনকুবেররাও দেন পঞ্চবার্ষিক অনুদান। প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় যখন পর্যুদস্ত বিশ্ব, সে সময় এর প্রতিষেধক উদ্ভাবন আর উৎপাদনে বড় ধরনের তহবিল গঠন করা সম্ভব হলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন 50টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। অবশ্য সবচেয়ে বড় চমক ছিল ডব্লিউএইচওর সাথে সম্পর্ক ছেদের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি। সবার সহযোগিতায় লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি $880 কোটি তহবিল গঠিত হয়। আগামী 5 বছরের জন্য $880 কোটি তহবিল নিশ্চিত করা গেল। এজন্য সবাই ধন্যবাদ প্রাপ্য। করোনা ভাইরাস দেখিয়ে দিল আমরা পরস্পরের উপর কতটা নির্ভরশীল। এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে চলছে মানুষের লড়াই। সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত বিপদে রয়েছে গোটা বিশ্ব। ব্যক্তিগতভাবে যোগ দেন ধনকুবের বিল গেটস, জনসন গ্রুপের কর্ণধার সহ অনেকে। ঘোষণা দেন 5 বছর মেয়াদি তারা প্রত্যেকে দিবেন $160 কোটি বা এর বেশি অনুদান। আগামী 5 বছর গাভি নির্দ্বিধায় কাজ করার লক্ষ্যে $160 কোটি অনুদান দিচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এছাড়া কোভিড-19-এর গবেষণা এবং প্রতিষেধক উদ্ভাবনেও আমরা দিচ্ছি বিপুল অঙ্কের সহযোগিতা। এর মাধ্যমে নতুন ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ সফলতা পাওয়ার পরপরই সেটি সবার হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। মহামারী এবং করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহযোগিতায় উন্নত রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানালো ইইউ জোট। The European Commission is pledging €300 million for Gavi. করোনার টিকা গবেষণার দৌড়ে সবচেয়ে এগিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। চলতি মাসেই এর সম্ভাব্য টিকাটির প্রথম পরীক্ষা হবে ব্রাজিলে। 2000 স্বেচ্ছাসেবীর উপরে হবে এর প্রয়োগ।
মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়চে ভেলের সাংবাদিক অনুপম দেবকানন্দ। অনুপম, যমুনার করোনা আপডেট আপনাকে স্বাগত। বৈশ্বিক সম্মেলনে যে তহবিল গঠন করা হয়েছে, এতে কি ধরনের সুবিধা পাবে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলো? মূলত স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলো কিভাবে ভ্যাকসিন যদি পাওয়া যায় তাহলে সেই ভ্যাকসিনগুলো কিভাবে পৌঁছে দেওয়া হবে, উৎপাদন করা হবে এবং সব মানুষের কাছে সেটা পৌঁছানো নিশ্চিত করা যাবে, এটি কিন্তু আসলে এই গাভির যে সম্মেলন, তৃতীয় সম্মেলন, এটা বৈশ্বিক সম্মেলন, সেই সম্মেলনের লক্ষ্য ছিল। এবং আপনি যদি জেনে থাকেন যে গাভি হচ্ছে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতোই অনেকটা। বিভিন্ন দেশের সরকার প্রধানরা এর সঙ্গে যেভাবে জড়িত আছেন, বিল গেটসের মতো যারা ধনকুবের আছেন তারা আছেন, আবার বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি, সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিও কিন্তু এখানে আছে, যারা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান তারাও এর সঙ্গে যোগ দিয়েছে। এবং গত 100 বছরে এই ধরনের মহামারী কিন্তু মানবজাতি দেখেনি, এবং যেহেতু এই ধরনের মহামারী কখনো দেখেনি, ফলে এটিকে ঠেকানোর যে উদ্যোগটা, সেটাও আসলে আমরা কখনো দেখিনি, এরকমই হওয়া উচিত। এবং খুবই আশার বিষয় যে এই ধরনের একটি ঘটনা ঘটছে। এবং সবচেয়ে আশার বিষয় হলো, আপনারা প্রতিবেদনে দেখাচ্ছিলেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা অনেক দূর এগিয়ে গিয়েছেন এবং সেই ভ্যাকসিনটি উৎপাদনের সঙ্গে জড়িত যেই ফার্মাসিউটিক্যালসটি অ্যাস্ট্রাজেনেকা, সেই অ্যাস্ট্রাজেনেকা কিন্তু তারা এরই মধ্যে গাভির সাথে এক ধরনের চুক্তি করেছে যে যদি তাদের ভ্যাকসিনটি বাজারে আসে তাহলে তারা সেটি স্বল্পোন্নত দেশগুলো আছে, সেই স্বল্পোন্নত দেশগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। 300 মিলিয়ন ডোজ প্রাথমিকভাবে, এবং তাদের সাথে ভারতে সেরাম ইনস্টিটিউট এক ধরনের চুক্তি করেছে, সেখান থেকে তারা 1 বিলিয়ন ডোজ উৎপাদন করতে পারবে। এমনকি বিল গেটস জানিয়েছেন যে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস তারা নিজেদের প্ল্যান্ট ব্যবহার করার জন্য অঙ্গীকার করেছে। যদি তাদের যে ভ্যাকসিন সেটি অনুমোদিত নাও হয়, অন্য কারো অনুমোদিত ভ্যাকসিনও তাদের প্ল্যান্টে উৎপাদন করা যাবে, সেটিও তারা দিতে রাজি হয়েছেন। ফলে এটা খুবই বড় একটি। তারপরও প্রশ্ন থেকে যায়, মহামারীর প্রায় 5 মাস হতে চললো, এখন কেন, আগে কেন এমন উদ্যোগ নেওয়া হয়নি? এই যে বলছিলাম যে আগে আমরা আসলে কখনো এরকম মহামারী তো দেখিনি, ফলে এই ধরনের আসলে কোন ধরনের উদ্যোগ কিভাবে কি হবে, বিশ্বের প্রায় 200টি দেশ কিভাবে একসঙ্গে আসবে, এরকম কোন ধরনের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এর আগে সার্স এর পরপরই আপনি জানেন সেপি নামে একটি সংগঠন গড়ে উঠেছে, এবং সেই সেপির মূল টার্গেট ছিল 2016 সাল থেকে তারা এখনো পর্যন্ত কাজ করছে এবং সবচেয়ে বেশি এগিয়ে গিয়েছে করোনা ভাইরাসের বিভিন্ন জায়গায় অনুদান দেয়া, বিভিন্ন ভ্যাকসিন যারা প্রতিষ্ঠান তৈরি করছে তাদেরকে অর্থ সাহায্য দেয়া থেকে শুরু করে। তো যেহেতু এখন একটি প্ল্যাটফর্মে আসতে পেরেছেন বিশ্বের যে নেতারা আছেন, আশা করা যায় যে WHO বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার অধীনে তারা একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারবেন, যাতে ভবিষ্যতে যে কোনো রোগ আসলে, যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, যে কোনো কিছু আসলে আমরা যাতে খুব সহজে সবার কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার মতো একটি ব্যবস্থা করতে পারি। অনুপম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 2 মাসের বেশি সময় ধরে অনিশ্চয়তায় পুরো পৃথিবী। একদিকে মহামারী, অপরদিকে অর্থনৈতিক ধস, যার প্রভাব এড়াতে পারেনি বাংলাদেশও। এসবের মাঝেই প্রতিকূলতার বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন একজনই। জাতীয় নীতি প্রণয়নের পাশাপাশি তৃণমূলের সাথে যোগাযোগ, দাপ্তরিক কাজের পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশের চিন্তা সব একাই করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বসে কর্মঘণ্টা ভুলে লড়ছেন অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে। সাথে ছিল প্রাকৃতিক দুর্যোগ। নিরলস প্রচেষ্টার অংশ হিসেবেই এখনও বাংলাদেশ স্বপ্ন দেখছে করোনার ভয়াবহতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। বাবা, জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ছিল আমার সবচেয়ে আনন্দ। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে প্রস্তুত হয়েছিল দেশ। তখনই ভয়াল থাবা করোনা ভাইরাসে। দীর্ঘ প্রস্তুতি থাকার পরও কোটি মানুষের কথা ভেবে মুহূর্তেই আনুষ্ঠানিকতা স্থগিত। এমনই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিশ্বব্যাপী করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। পরের 2 মাস পুরো দেশের যুদ্ধ অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে। সম্মুখে শেখ হাসিনা। গণভবন থেকে দেশবাসীকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবিরত। পাশাপাশি নিত্য যোগাযোগ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে। আমরা কাশি আসলে সর্দি আসলে পটকে আমরা হাত দিই, হাতটা না দিয়ে সবসময় বলে যে এইভাবে করা, মানে হাতে যেন কোনো রকম না লাগে। টানা 2 মাসের সাধারণ ছুটিতে গৃহবন্দী মানুষ, জীবিকার অভাবে বিপন্ন লাখো জীবন, অসহায়দের মুখে খাবার তুলে দিতে দৃশ্যপটে শেখ হাসিনা শুরু করেন ত্রাণ কার্যক্রম। অর্থনীতিকে ধস থেকে বাঁচাতে ঘোষণা করেন
প্রায় 1 লক্ষ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের লক্ষ্যে 30,000 কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি বঙ্গবন্ধু কন্যা। গণভবনে বসে প্রতিনিয়ত তদারকি করেছেন ত্রাণ কার্যক্রম। দুর্নীতির সাথে জড়িতদের নিশ্চিত করেছেন শাস্তি। কোনো রকমের দুর্নীতি বা কোনো অনিয়ম, কোনো অপব্যবহার যেন কেউ না করবেন, কেউ করবেন না, এটা আমার সোজা কথা। করোনা মহামারীর বিরুদ্ধে অবিরত লড়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের জন্য ঘোষণা দিয়েছেন প্রণোদনা। দেশের ইতিহাসে সবথেকে কম সময় নিয়েছেন চিকিৎসক ও নার্স নিয়োগের মতো গণমুখী সিদ্ধান্ত। এই প্রণোদনা প্যাকেজ আমি আশা করি যে আমাদের মানুষের আর্থসামাজিক গতিশীলতা অব্যাহত থাকবে। সবাই যখন সমস্যা নিয়ে মহাচিন্তায়, তখনই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাঠে শেখ হাসিনা জানিয়ে দিলেন, এক বিন্দু জায়গাও খালি রাখা যাবে না, মুখিয়ে থাকা চলবে না, বাড়াতে হবে কৃষি উৎপাদন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ তহবিলে অবদান রাখতে এগিয়ে আসেন নাগরিকরা। এই মহামারীর হাত থেকে যেন বাংলাদেশের জনগণ সহ সারা বিশ্ববাসী মুক্তি পায়। মহামারীর মধ্যেই ঘূর্ণিঝড় আম্পানের আঘাত, দিশেহারা লাখ লাখ উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত হয় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে। একই সাথে চলে ত্রাণ কার্যক্রম। এটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো হাত নেই, এটা আমরা ঠেকাতে পারবো না, কিন্তু মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারি। শুধু দেশে নয়, বৈশ্বিক সংকট উত্তরণেও সমান তালে এগিয়ে বঙ্গবন্ধু কন্যা। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। We need to work together jointly in close collaboration for addressing these challenges. ভয়াবহ বিপর্যয়ের মাঝেও জাতীয় বাজেট প্রণয়নে স্বাস্থ্যবিধি মেনে বৈঠক করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। লক্ষ্য দেশের সক্ষমতা টিকিয়ে রাখা আর যোগ্য নেতৃত্বে পিতার স্বপ্ন বাস্তবে রূপ দেয়া। কেউ কষ্ট করুক সেটা আমি চাই না, সকলে কষ্ট লাঘব করাটাই আমাদের দায়িত্ব। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। খুলনা মেডিকেল থেকে নেগেটিভ ছাড়পত্র দেওয়ার 24 ঘন্টার মধ্যেই একই পরিবারের 3 সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এই ঘটনায় অব্যাহতি দেওয়া হয়েছে ফ্লু কর্নারের ফোকাল পারসনকে। ডাক্তার, নার্স সহ 14 জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। খুলনায় করোনা চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে কনক রহমানের 4 পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ ছবি তুলেছেন আমির সোহেল। প্রকৃত ঠিকানা গোপন রেখে গত 29 মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নমুনা পরীক্ষা করাতে আসেন স্বামী, স্ত্রী ও তাদের এক সন্তান। পরীক্ষা শেষে ফ্লু কর্নারের ফোকাল পারসন ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, তারা কেউই করোনায় আক্রান্ত নন। দেয়া হয় ছাড়পত্র। পরে 3 জনই ফ্লু কর্নার থেকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের সাথে রাতে অবস্থান করে পরদিন চলে যান। 31 মে জানানো হয় 3 জনই করোনা পজিটিভ। করোনা নমুনা পরীক্ষার একদিন পর ফলাফল জানা যায়। ফোকাল পারসন পরীক্ষার ফলাফল হাতে না পেয়েই আগেভাগে 3 জনকে জানিয়ে দেন তারা করোনা নেগেটিভ। মেডিসিন ওয়ার্ডের 1 নম্বর ইউনিটে 3 জন রাত যাপন ও সেবা নেওয়ায় তাদের স্পর্শে থাকা 10 চিকিৎসক ও 4 নার্সকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওয়ার্ডে 2 ইউনিট মিলায় রোগী ছিল 50-এর কাছাকাছি, প্লাস সাথে অ্যাটেন্ডেন্স ছিল 200 মতো। এই তাহলে টোটাল এই যে একটা হেফাজত অবস্থা, এবং আমরা তো সবাই ঝুঁকির মধ্যে চলে গেছি। একটা ছোট মানুষের একটা দায়িত্বহীনতার পরিচয়ের কারণে আমাদের টোটাল স্বাস্থ্য সিস্টেম এবং খুলনা মেডিকেল কলেজের এতদিনের যে সুনামের সাথে আমরা যে দায়িত্ব পালন করে আসছি সেটি কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। হাসপাতালের পরিচালক জানান, ছোট্ট একটি ভুলের বড় মাসুল দিতে হচ্ছে তাদের। এরই মধ্যে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শৈলেন্দ্রনাথ বিশ্বাসকে। ভুলের তো মাসুল হিসাবে খেসারতি যায়, তো এই জন্য এরকম ভুল যাতে না হয় এদিকে আমরা খেয়াল রাখবো আশা করি ভবিষ্যতের জন্য। তবে শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, এখানে তার কোনো গাফিলতি নেই। আমার কাছে যে ইনফরমেশন আসে, ধরেন আজকে রিপোর্ট, কালকে বসাইলে ওরা ফোন করে জানায় দেয় যে কালকে রিপোর্ট এইটা পজিটিভ এইটা নেগেটিভ, আমরা ওই অনুযায়ী এখানে ব্যবস্থা করি। তা নাহলে রিপোর্ট আসতে লাগে 6 দিন সময়। ওই 6 দিন যদি ওইখানে রুগী ভর্তি থাকে তাহলে তো ওই রুগী এমনি করোনা হয়ে যাবে। করোনার মতো স্পর্শকাতর বিষয়ে দায়িত্বরতদের আরও বেশি সতর্ক থেকে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা।
করোনা ভাইরাস পরীক্ষার জন্য মাঠ পর্যায়ে নমুনা সংগ্রহের কাজ করছেন টেকনোলজিস্টরা। তাদের চাকরি সরকারিকরণের দাবি জানিয়েছেন অনেকে। বলছেন, মহামারীর এই সময়ে পরিবারকে ছেড়ে এবং মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন তারা। তাই পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন প্রকল্পের আওতা থেকে চাকরি সরকারিকরণ চান তারা। বলেন, নমুনা সংগ্রহ করতে গিয়ে অনেকে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তও হচ্ছেন, শিকার হতে হচ্ছে নানা বঞ্চনার। তবে চাকরি সরকারি হলে সেই কষ্ট কিছুটা লাঘব হবে বলেও মনে করছেন তারা। আমরা যারা টিএলসি এরা আছি, বিশেষ করে যক্ষ্মা কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী, তারা এমনিতেই যক্ষ্মার মতন মহামারী নিয়ে কাজ করে থাকেন। সরকারের কাছে একটাই দাবি, তিনি যেন আমাদেরকে এই চাকরিটাকে আর প্রকল্পের আন্ডারে না রেখে যেন সরকার তার নিজস্ব অর্থাৎ রাষ্ট্রীয়করণ করে দেন। এটাই সরকারের কাছে আমার জোর দাবি। শপিং মল, হোটেল, রেস্তোরাঁ ও উপাসনালয় খোলার অনুমতি দিয়ে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে ভারত। সেক্ষেত্রে 8 জুন থেকে কার্যকর হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন বিধিমালা। 6 ফুট শারীরিক দূরত্ব নিশ্চিত করা, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কঠোরভাবে নিষিদ্ধ হলো পথে ঘাটে কফ থুতু ফেলা। বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী বা অসুস্থদের জন্য নিতে হবে বিশেষ ব্যবস্থা। শপিং মল, রেস্তোরাঁর বাইরে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকতে হবে। উপাসনালয়ে প্রবেশের আগে হাত পা ধোয়ার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্পর্শ এড়াতে প্রসাদ বন্টনের বিষয়েও জারি হয়েছে নিষেধাজ্ঞা। ভারতে বৃহস্পতিবারও 9,000-এর বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা। দেশটিতে কোভিড-19-এ মোট 6,300 মানুষ মারা গেছেন, আক্রান্ত 2.25 লাখ। টানা 9 সপ্তাহ পর ইন্দোনেশিয়ায় নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়েছে মসজিদ। শুক্রবার মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। প্রশাসন জানায়, স্বাস্থ্যবিধি মানার শর্তে মুসল্লিদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মসজিদে ঢোকার সময় স্যানিটাইজ করার পাশাপাশি মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করা হয়। এছাড়া তাপমাত্রা মাপা ও প্রত্যেকের মাঝে 3 ফিট দূরত্ব বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা প্রায় 30,000। প্রাণহানি হয়েছে 1,770 জনের। করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ছড়ায় হাতের স্পর্শে। জনসমাগমে হাতের স্পর্শ ছাড়া চলাচল সহজ করতে বিশেষ এক যন্ত্র তৈরি করেছে তুরস্কের একটি 3D কোম্পানি। এই যন্ত্রের সাহায্যে যে কোনো দরজা হাতের স্পর্শ ছাড়া খোলা ও বন্ধ করা যাবে। ফলে সংক্রমণ ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে মত আবিষ্কারকদের। লকডাউন শিথিল হওয়ায় কাজে ফিরতে শুরু করেছে তুরস্কের মানুষ। তবে ঘর ছেড়ে বের হতে গিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। জনসমাগমে চলতে গিয়ে হাতের সংস্পর্শে আসছে অনেক কিছুই, যা বাড়াচ্ছে করোনা ঝুঁকি। আর এই সমস্যার সমাধান বের করেছে দেশটির একটি 3D কোম্পানি। হাতের স্পর্শ ছাড়া দরজা খোলার বিশেষ এক যন্ত্র তৈরি করেছে তারা। পাশাপাশি মাস্ক ব্যবহারে কান ও নাকের সমস্যা কমাতে সহজলভ্য দুটি গ্যাজেটও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আমরা মানুষের জীবনমান সহজ করার চেষ্টা করছি। এই যেমন ধরুন, মাস্ক ব্যবহারে অনেকের কান ও নাকে ব্যথা হয়। আমরা ছোট এই যন্ত্রটি তৈরি করেছি, যা কান ও নাককে বেশ আরাম দেবে। আর দরজা খোলার এই যন্ত্র আপনাকে করোনা থেকে দেবে বাড়তি সুরক্ষা। তুরস্কের বিভিন্ন শহরে শুরু হয়েছে বিমান ও গাড়ি চলাচল। খুলতে শুরু করেছে ক্যাফে, রেস্টুরেন্টগুলো। আর এমন জনসমাগমে হাতে স্পর্শ ছাড়া দরজা খুলতে ও বন্ধ করতে দারুণ কার্যকরী এই যন্ত্র, যা সহজেই ব্যাগে বহন করা যায়। পাশাপাশি লিফটের বাটন চাপতেও কাজে দেবে এই যন্ত্র। গেল 2 মাস আমি ঘরের বাইরে বের হইনি, মাত্রই কাজে ফিরলাম। তাই অফিসের দরজায় স্পর্শ করতে চাই না, কারণ অনেক মানুষ এটি ছুঁয়েছেন। এমন সমস্যায় দারুণ কাজে দিচ্ছে ছোট্ট এই যন্ত্রটি। শুধু ইস্তানবুলের জন্য 1,000-এর বেশি যন্ত্র তৈরি করবে প্রতিষ্ঠানটি। সঙ্গে বিনামূল্যে দেয়া হবে মাস্ক আটকে রাখার আরও 2টি যন্ত্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 1,65,000। মৃত্যু হয়েছে 4,500 মানুষের। মুজ্জাবিন তারেক, যমুনা নিউজ। করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসায় পর্যটন শিল্পে গতি ফেরাতে চাইছে ইউরোপ। চলতি মৌসুমেই ভ্রমণ পিপাসুদের জন্য দুয়ার খুলে দিতে প্রস্তুত পর্যটন নির্ভর দেশগুলো। দ্বিতীয় দফায় মহামারী বিস্তারের আশঙ্কা থাকলেও মন্দা কাটাতে এমন পদক্ষেপ নিচ্ছে ইতালি, গ্রিস, জার্মানি, ক্রোয়েশিয়া সহ ইউরোভুক্ত অনেক দেশই। একই সাথে ভাইরাসের বিস্তার ঠেকাতেও সতর্ক অবস্থায় দেশগুলো। স্বাভাবিক পরিস্থিতিতে এমন সময় আড্রিয়াটিক সাগরে হাজারো বিলাসবহুল প্রমোত্তরী ভেসে বেড়ায় ক্রোয়েশিয়া উপকূল ঘেঁষে। অথচ প্রায় 3 মাস ধরে শূন্য পড়ে আছে 2 লাখের বেশি নৌযান।
ক্রোয়েশিয়ায় পর্যটন খাতের অন্যতম উৎস নটিক্যাল পর্যটন, যা করোনার থাবায় পুরোপুরি বিপর্যস্ত। মহামারীর তীব্রতা কমে আসায় এবার এই শিল্পে গতি ফেরানোর চেষ্টা সরকার ব্যবসায়ীদের। আমরা অতিথিদের ইমেইল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রমোত্তরীগুলো পুরোপুরি জীবাণুমুক্ত সে বিষয়ে নিশ্চিত করতে পারি। এই গ্রীষ্মেই পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ইউরোপের আরেক দেশ গ্রিস। চলতি মাসের মাঝামাঝিতেই ঐতিহ্যবাহী নগরী এথেন্সের দরজা খুলবে ভ্রমণ পিপাসুদের জন্য। পর্যায়ক্রমে খোলা হবে অন্যান্য শহরের বিনোদন কেন্দ্রগুলো। তবে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিশেষ সতর্কতার কথা জানিয়েছে প্রশাসন। আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই ব্যবস্থা নেব। নমুনা পরীক্ষা, কোয়ারেন্টাইন সহ কিছু বিষয়ে কড়াকড়ি থাকবে। স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকব। পর্যটকদের আরেক তীর্থস্থান ফ্রান্সেও ধীরে ধীরে খোলা হচ্ছে বিনোদন কেন্দ্রগুলো। এরই মধ্যে চালু হয়েছে কফি আড্ডার জন্য বিখ্যাত রেস্তোরাঁগুলো। আমরা পুরো ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন এনেছি। সংক্রমণ ঠেকাতে পরিচ্ছন্নতা সহ অন্যান্য বিষয়ে সতর্কতা অবলম্বন করছি। শারীরিক দূরত্ব নিশ্চিতে ব্যবস্থাও নিয়েছি। পর্যটক প্রবেশের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন, ইতালি, জার্মানিও। ইউরোপের মোট অর্থনীতির 10%ই পর্যটন নির্ভর, যার সাথে জড়িত কোটি মানুষের জীবিকা। পরিসংখ্যান বলছে, করোনার থাবায় চলতি বছরের প্রথম 3 মাসে পর্যটন খাতে বৈশ্বিক ক্ষতির পরিমাণ $8,000 কোটি বেশি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।